প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অনেকদিন পর লাইভ ক্লাসে। সাউন্ড সম্ভবত ঠিক আছে। তো আজকে যে অধ্যায়টাতে আমরা শুরু করব, এটা সেকেন্ড পেপারে একটা খুব ইম্পর্টেন্ট অধ্যায়, পরিমাণগত রসায়ন। ওকে, পরিমাণগত রসায়ন 2022-এর যারা শিক্ষার্থী, আমরা জাস্ট একটু দেখে নিই আমাদের এই অধ্যায়ে আসলে সিলেবাস আছে কতটুকু। ওকে, একটু সিলেবাসটা দেখে নিই আমরা। দেখা যায় তো না? হ্যাঁ, পরিমাণগত রসায়ন জাস্ট রাসায়নিক গণনার কিছু আয়তন নির্ণয়ের কিছু অঙ্ক আছে যেগুলো তোমরা পরিবেশ রসায়নে পড়েছ। এরপর এই যে রাসায়নিক সমীকরণে গ্যাসীয় পদার্থের গ্যাসের আয়তন নির্ণয়, ভর নির্ণয়, এই অঙ্কগুলো আমাদের সিলেবাস থেকে বাদ দেওয়া হয়েছে। ডিরেক্ট মোলার ঘনমাত্রা বা মোলারিটি যাকে বলি আমরা, আর মোলারিটিকে শতকরা ও পিপিএম এককে রূপান্তর, এবং সেখান থেকে ডিরেক্ট অম্লমিতি, ক্ষারমিতি, এরপর জারণ বিজারণ। ওকে, এরপর আছে নির্দেশক, আর এখান থেকে বেয়ার ল্যাম্বার্টের সমীকরণগুলো সিলেবাস থেকে বাদ দেওয়া হয়ে গেছে। ওকে, তো একটু বলি তোমাদেরকে, সেইটা হচ্ছে আমরা যখন অফলাইনে সুযোগ পেলে, ভাই এটা টোটালটা ডিপেন্ড করতে সময়ের উপর, তাহলে আমরা অনলাইনে যা করাচ্ছে এগুলো আমরা আবার অফলাইনে করব। অর্থাৎ 2021-এর যারা ইন্টারমিডিয়েট পরীক্ষার্থী ছিল তারা অনেকেই গ্রুপে অ্যাড আছে, কারণ তারা অ্যাডমিশন এই গ্রুপেই ক্লাস করবে। তারা অনেকে অ্যাড আছে, তারা জানে যে আমরা কিন্তু অনলাইনে টোটালটা শেষ করে আবার রিভাইজ করছিলাম, বাট আমরা কিন্তু অফলাইনে আবার পুরোটা রিভাইজ করছি। ওকে, তো এটাও যদি আমরা সময় পাই তো অফলাইনে আবার আমরা রিভাইজ করবো, ভাই কোনো অসুবিধা নাই। তাহলে বুঝতে পারছো নিশ্চয় সিলেবাসটা, যে পরিমাণগত রসায়নে যেগুলো আমাদের লাগবে: মোলারিটি, পিপিএম, অম্লমিতি, ক্ষারমিতি, জারণ বিজারণ, আর হচ্ছে নির্দেশক। এক্ষেত্রে আমি একটা কথা প্রায় বলি যে তোমাদের ইউটিউবে ওই যে উজ্জ্বল জুয়েল শিক্ষালয়, এই গ্রুপে ইউটিউবের চ্যানেল আমাদের উজ্জ্বল জুয়েল শিক্ষালয়, এই চ্যানেলে দেখবা এই মোলারিটি এবং অম্লমিতি ক্ষারমিতির উপর দুটো ক্লাস আছে, অসাধারণ দুটো ক্লাস আমি নিয়েছি, এই জন্য বলছি না, তোমরাও ক্লাসটা দেখবা, আমার মনে হয় তোমাদের ভালো লাগবে আর কি। ওকে, ক্লাসগুলো দেখতে পারো, দুটো ক্লাস খুব ইম্পর্টেন্ট। এবং তোমরা যদিও জানো যে ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার অধ্যায়টা তোমাদের সিলেবাস থেকে বাদ দেওয়া হয়েছে, শর্ট সিলেবাস থেকে, কিন্তু আমরা যখন অফলাইনে অলরেডি কিন্তু ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার অধ্যায়টা, যারা আমার কাছে ফার্স্ট ইয়ার পড়েছ, অফলাইনে কিন্তু আমরা অলরেডি ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার অধ্যায়টা কিন্তু শেষ করেছিলাম। এবং ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার অধ্যায়টা যারা খুব ভালো করে করেছ, অম্লমিতি ক্ষারমিতির অঙ্কগুলো কিন্তু তো তাদের কাছে খুব ইজি লাগবে, কারণ হচ্ছে ওই অঙ্কগুলোই কিন্তু এখানে আছে। ওকে, আচ্ছা, হ্যাঁ নিশ্চয় দেখেছো ক্লাসগুলো, থ্যাংক ইউ। ওকে, তাহলে আমরা একটু দেখে নিই যে এই অঙ্কগুলো কিন্তু তোমাদের, ভাই আমরা একটু দেখি। এই যে দেখো, ভাই রাসায়নিক গণনা, গ্রাম আণবিক ভর, গ্রাম পারমাণবিক ভর, সংখ্যাগুলো তোমরা জানো। আর যেহেতু এই যে 1 থেকে শুরু করে 1 থেকে এই যে 23 পর্যন্ত এই কয়টা অঙ্ক তোমাদের একদমই 1 থেকে 23 পর্যন্ত, এই 23টা অঙ্ক তোমাদের পরিবেশ রসায়নের যে অঙ্কগুলো করেছে সেম অঙ্ক এগুলো। তারপরও যদি 2-1টা তোমাদের না হয় তাহলে গ্রুপে পোস্ট দিবে, আমরা নেক্সট ক্লাসে এই 1 থেকে 23 এই কটা অঙ্ক আমরা করব। যদি এই যে সমীকরণ ভিত্তিক মোলার আয়তন ভিত্তিক গণনার যে অঙ্কগুলো আছে, ভাই এগুলো তোমাদের সিলেবাসে আসলে নাই, সিলেবাস থেকে তুলে দেওয়া হয়েছে। ওকে, এগুলো সিলেবাসে নাই, আমরা ডিরেক্ট চলে যাব এই মোলারিটি, মোলার দ্রবণ, এই টপিকসে চলে যাব। ঠিক আছে? ওকে, ওকে, প্রথমে আসি আমরা মোলারিটি জিনিসটা আসলে কি। তোমরা দেখবা মোলারিটি মানে আমরা বলি মোল মানে যদি আমরা লিখি তাহলে মোল পার লিটার, অর্থাৎ 1 লিটার। আচ্ছা, আমি একটা কথা বলি তোমাদের, দ্রবণের ঘনমাত্রা প্রকাশের বেশ কিছু একক আছে। ঠিক আছে, কি কি সেগুলো দেখো একটু। মোলারিটি 2 নম্বর হচ্ছে মোলালিটি 3 নম্বরটা হচ্ছে নরমালিটি 4 নম্বর হচ্ছে মূল ভগ্নাংশ
বা যাকে বলা হয় মূলাংশ বলা হয়, মূল ভগ্নাংশ বা মূলাংশ। তারপর হচ্ছে শতকরা। এই শতকরার আবার বেশ কিছু রূপ আছে, শতকরার কিন্তু আবার বেশ কিছু রূপ আছে ভাই। সেটা কি কি? ডাব্লু বাই ডাব্লু, তারপর হচ্ছে ডাব্লু বাই ভি, ভি বাই ভি, ভি বাই ডাব্লু, এরকম রূপ আছে কিন্তু। ওকে, তাহলে মোলারিটি, মোলালিটি, নর্মালিটি, মূল ভগ্নাংশ, শতকরা, 4 5 6, পিপিএম, তারপর হচ্ছে পিপিবি। তার মধ্যে পিপিএমটা তোমাদের সিলেবাসে আমাদের লাগবে পার্টস পার মিলিয়ন, এটা হচ্ছে পার্টস পার বিলিয়ন। এই যে ঘনমাত্রা প্রকাশের এতগুলো একক আছে, তার মধ্যে এইটা হচ্ছে তোমাদের সিলেবাসে নাই। এই যে নর্মালিটি, এইটা তোমাদের সিলেবাসে নাই। আর মূল ভগ্নাংশ কাকে বলে তা তো তোমরা জানোই, যে কোনো একটা মিশ্রণের একটা উপাদানের মোল সংখ্যাকে যদি মিশ্রণের মোট মোল সংখ্যা দিয়ে ভাগ করা হয়, তাহলে যে ভাগফলটা পাই সেটাকে আমরা মূল ভগ্নাংশ বলি। আর মোলালিটি সিএম ইজ ইকাল টু, সেই আগের সময়টা ঠিক বলেছো ভাই। এখন মনে হয় ঠিক আছে আবার, না? দেখো তো এখন ঠিক আছে কি? একটু প্লিজ দেখো তো ভাই, এখন ঠিক আছে মনে হয়। এখন ঠিক আছে কিনা দেখো তো। হ্যাঁ, এখন ক্লিয়ার। আবার এই একই প্রবলেম ভাই। এখন ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ। ওকে, তাহলে খেয়াল করো ভাই, শুধুমাত্র মোলালিটি হিসাব করা হয় দ্রাবকে, এছাড়া ঘনমাত্রা প্রকাশের যত একক আছে সব হিসাব করা হয় দ্রবণে। যদি মোলারিটি বলা হয় তাহলে কি বলবো আমরা? 1 লিটার দ্রবণে, 1 লিটার দ্রবণে যত মোল দ্রব্য দ্রবীভূত থাকে তাকে মোলারিটি বলা হয়। মোলালিটি 1 কেজি দ্রাবকে যত মোল। নর্মালিটি যেহেতু তোমাদের সিলেবাসে না, এটা আমরা পরে কথা বলতেছি, এখানে তুল্য ভর নামে একটা জিনিস আছে, মূল ভগ্নাংশ জানো, শতকরার পিপিএম নিয়ে আমি পরে কথা বলতেছি, ঠিক আছে? তাহলে প্রথমেই চলে আসি আমি ভাই মোলারিটি। তাহলে মোলারিটি, মোলারিটি কাকে বললাম আমরা? 1 লিটার কোন দ্রবণে যত মোল দ্রব্য দ্রবীভূত থাকে তাকেই বলা হয় মোলারিটি। অর্থাৎ মোলারিটি সি ইজ ইকাল টু এন বাই ভি, অবশ্যই ভিটা লিটার এককে হবে। ওকে, তাহলে এন সমান তো জানি আমরা ডাব্লু বাই এম ইনটু ভি, অবশ্যই ভিটা লিটার। তো আমার কথা হচ্ছে, আমরা আমাদের যে অঙ্কগুলো পরীক্ষায় দেয় ভাই, সব অঙ্কগুলোতেই কিন্তু আয়তন দেয় মিলিলিটারে। আয়তন কিসে দেয়? মিলিলিটারে। যেমন আমাদের এরকম অঙ্ক দিতে পারে 250 ml, 250 ml সোডিয়াম কার্বনেট দ্রবণে, দ্রবণে 10.6 গ্রাম সোডিয়াম কার্বনেট দ্রবীভূত আছে, দ্রবীভূত আছে, দ্রবীভূত আছে। তাহলে খেয়াল করো 250 ml, কি সমস্যা কোনো জানি? 250 ml সোডিয়াম কার্বনেট দ্রবণে 10.6 গ্রাম সোডিয়াম কার্বনেট দ্রবীভূত আছে। দ্রবণটির মোলারিটি নির্ণয় করো, দ্রবণটির মোলারিটি নির্ণয় করো, মোলারিটি নির্ণয় করো। পরীক্ষায় কোশ্চিন দেওয়া হলো, তাই না? যে 250 ml সোডিয়াম কার্বনেট দ্রবণে 10.6 গ্রাম সোডিয়াম কার্বনেট দ্রবীভূত আছে, দ্রবণটির মোলারিটি নির্ণয় করো। এখন দেখো আমাদের এখানে আয়তন তো আছে ভাই লিটারে, কিন্তু আবার অঙ্কে দেওয়া আছে তো মিলিলিটার। তাহলে একটা কাজ করতে পারি আমরা, তাহলে ডাব্লু বাই এম, আমার ভি যদি মিলিলিটারে দেওয়া থাকে তাহলে ওটাকে 1000 দিয়ে ভাগ করে আমরা লিটার বানাতে পারি, মিলিলিটারকে 1000 দিয়ে ভাগ করে লিটার বানাতে পারি, তাই না? তাহলে ইজিক্যাল টু একটু ক্যালকুলেশন করলে ডাব্লু ইন্টু 1000 বাই এম ভি, এবার কিন্তু ভিটা মিলিলিটারে। তাহলে আমরা কি শিখলাম? আমরা দেখলাম মোলারিটি সি ইজিক্যাল টু এন ডাব্লু দিয়ে একবারে, তাহলে ডাব্লু বাই এম ভি যদি আমরা দিই তাহলে ভিটা হবে লিটারে, আর যদি ডাব্লু ইন্টু 1000 বাই এম ভি দিই তাহলে এই ক্ষেত্রে ভিটা হবে মিলিলিটারে। খেয়াল থাকবে, যদি 1000 দিয়ে গুণ করা হয় তাহলে আয়তনটা হবে মিলিলিটারে, আর যদি 1000 দিয়ে গুণ না করা হয় তাহলে লিটারে। এইভাবে আমাদের অঙ্কগুলা দিতে পারে। যেমন এই অঙ্কটা আমরা যখন করতে চাই খুব সহজে করে ফেলতে পারি।
আবার কাটকে কাটতে গেল নাকি? খুব ভয় লাগে ভাই বুঝছি অনলাইন ক্লাসে। ঠিক আছে তাই না? তাহলে খেয়াল করো, এখন যদি আমাদের অঙ্কে বলা হয় 250 ml সোডিয়াম কার্বনেট দ্রবণে 250 ml সোডিয়াম কার্বনেট দ্রবণে 10.6 গ্রাম সোডিয়াম কার্বনেট দ্রবণে দ্রবণটির মোলারিটি কত নির্ণয় করো। তাহলে আমার ডাব্লু কত আছে? 10.6 গ্রাম, আয়তন 1000, সূত্রের 1000, সোডিয়াম কার্বনের আণবিক ভর 106 আর আয়তন কত আছে? 250 ml, তাই না? তাহলে যদি ক্যালকুলেশন করি আমরা তাহলে অ্যান্সারটা পেয়ে যাব আমরা। আটকে গেছে নাকি আবার? কি ব্যাপার নাকি আমার এখানে দেখতে সমস্যা নাকি? পোলাপন এরকম ফোনেই দেখতেছে নিশ্চয়। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে, আমার এখানে আটকে আছে যে এসব কি আসে, মায়ের জন্মদিন টন্মদিন এগুলো কি? ঠিক আছে মনে হয়। ওকে, তাহলে ক্লিয়ার। এইভাবে ভাই আমাদের বিভিন্নভাবে অঙ্ক আসতে পারে। আমাদের আসতে পারে সি ইজ ইকাল টু ডাব্লিউ, সি দেওয়া আছে, ডাব্লিউ বের করতে বলছে, ডাব্লিউ দেওয়া আছে, সি বের করতে, যে কোনোভাবে অঙ্কটা আমাদের বের করতে বলতে পারে। ওকে, এবার খেয়াল করো তো ভাইয়া তোমরা একটা জিনিস, যে এটা হলো মোলারিটি। তাহলে খেয়াল করো, তাহলে মোলারিটি ইজ ইকাল টু ডাব্লিউ ইন্টু 1000 বাই এম ভি। অবশ্যই ভিটা মিলিলিটার হবে, যেহেতু মোলারিটির সাথে আয়তন পদ আছে এবং নিশ্চয়ই তোমরা জানো যে তাপমাত্রা আমরা পরিবর্তন করলে পদার্থের ভরের পরিবর্তন না হলেও আয়তনের পরিবর্তন হয়। এই জন্য মোলারিটি কিন্তু তাপমাত্রার উপর নির্ভরশীল। মাথায় থাকে যেন, মোলারিটি তাপমাত্রার উপর নির্ভরশীল। মোলারিটি তাপমাত্রার উপর নির্ভরশীল, তাপমাত্রার উপর নির্ভরশীল। তাহলে মোলারিটি কেন তাপমাত্রার উপর নির্ভরশীল? কারণ মোলারিটিতে আয়তন আছে, আয়তন, এবং আমরা জানি যে তাপমাত্রা পরিবর্তন করলে কোনো পদার্থের ভরের পরিবর্তন না হলেও আয়তনের পরিবর্তন হয়। যেহেতু মোলারিটির সাথে আয়তন জড়িত আর তাপমাত্রা পরিবর্তন করলে আয়তন পরিবর্তন হয়, এই জন্য মোলারিটি কিন্তু ভাই তাপমাত্রার উপর নির্ভরশীল। অর্থাৎ মোলারিটির সংজ্ঞা যখন তোমরা বলবা অবশ্যই বলতে হবে স্থির তাপমাত্রায়, কথাটা অবশ্যই বলতে হবে। মোলারিটির সংজ্ঞা বলার সময় অবশ্যই বলতে হবে স্থির তাপমাত্রায় 1 লিটার দ্রবণে যত মোল দ্রবীভূত থাকে তাকেই বলা হয় ওই দ্রবণের মোলারিটি। ওকে, যদি দ্রবণের মোলারিটি 5 হয় তার মানে 1 লিটার দ্রবণে 5 মোল দ্রবীভূত আছে। যদি মোলারিটি 7 হয় তাহলে 7, আর মোলারিটি যদি 1 হয় তাহলে 1 লিটার দ্রবণে 1 মোল দ্রবীভূত আছে, এবং সেই দ্রবণটাকে কিন্তু আমরা মোলার দ্রবণ বলি। মোলার দ্রবণ, একটা দ্রবণকে কখন আমরা মোলার দ্রবণ বলি? যখন দ্রবণের ঘনমাত্রা 1 মোলার হয়। ওকে, অর্থাৎ যদি তোমাকে কখনো বলা হয় যে মোলার দ্রবণ কি, তাহলে কি বলবো আমরা? স্থির তাপমাত্রায় 1 লিটার দ্রবণে 1 মোল দ্রবীভূত থাকলে দ্রবণের মোলারিটি 1 হয়, এবং এই দ্রবণকেই বলা হয় মোলার দ্রবণ। ওকে, আচ্ছা, তাহলে ডেসিমোলার যদি বলা হয়, যদি অঙ্কে উল্লেখ থাকে ডেসিমোলার দ্রবণ, যদি উল্লেখ থাকে ভাই ডেসিমোলার দ্রবণ, ডেসি মানে কি? 1 মিটার সমান 10 ডেসিমিটার, তাহলে 1 ডেসিমিটার সমান কত মিটার? 1/10। তেমন 1 মোলার মানে কি 10 ডেসিমোলার, তাহলে 1 ডেসিমোলার সমান কত মোলার? 1/10। অর্থাৎ ডেসিমোলার দ্রবণ উল্লেখ থাকলে দ্রবণের ঘনমাত্রা 0.15। একইভাবে যদি সেন্টিমোলার কথাটা উল্লেখ থাকে, সেন্টিমোলার, যদি সেন্টিমোলার দ্রবণ কথাটা উল্লেখ থাকে তাহলে কি? 0.01 মোল। একইভাবে যদি ভাই মিলিমোলার কথাটা উল্লেখ থাকে, মিলিমোলার, যদি মিলিমোলার দ্রবণ কথাটা উল্লেখ থাকে তাহলে 0.001 মোল। আর একইভাবে সেমিমোলার, সেমি মানে কি? হাফ, সেমিমোলার দ্রবণ যদি কথাটা উল্লেখ থাকে তাহলে 0.5 মোল, এত। ওকে, তাহলে যদি আমাদের উল্লেখ থাকে মোলার দ্রবণ তার মানে দ্রবণের ঘনমাত্রা 1 মোল, যদি উল্লেখ থাকে ডেসিমোলার দ্রবণ তাহলে দ্রবণের ঘনমাত্রা 0.1 মোল, যদি থাকে সেমিমোলার দ্রবণ, সেন্টিমোলার দ্রবণ তাহলে দ্রবণ ঘনমাত্রা 0.01, মিলিমোলার দ্রবণ 0.001, আর সেমিমোলার দ্রবণ হলে 0.5 মোল। তোমরা নিশ্চয়ই জানো টাইট্রেশন কাকে বলে। যদি আমরা বলি অম্লক্ষারক টাইট্রেশন,
তাহলে জানা ঘনমাত্রার অ্যাসিড দ্বারা অজানা ঘনমাত্রার ক্ষারের ঘনমাত্রা নির্ণয়ের যে পদ্ধতি, অথবা জানা ঘনমাত্রার ক্ষার দ্বারা অজানা ঘনমাত্রার অ্যাসিডের ঘনমাত্রা নির্ণয়, এটাকে বলি আমরা অম্লমিতি ক্ষারমিতি বা অম্ল ক্ষার টাইট্রেশন। যদি জারকের ঘনমাত্রা জানা থাকে তার দ্বারা যদি বিজারকের ঘনমাত্রা বের করি, বা বিজারকের ঘনমাত্রা জানা আছে তার দ্বারা যদি জারকের ঘনমাত্রা বের করি, এটাকে বলি আমরা জারণ বিজারণ টাইট্রেশন। তার মানে টাইট্রেশনের সংজ্ঞাটাই হলো একটা জানা ঘনমাত্রার দ্রবণ দ্বারা একটা অজানা ঘনমাত্রার দ্রবণের ঘনমাত্রা বের করার যে পদ্ধতি, তাকে আমরা টাইট্রেশন বলে থাকি, ঠিক আছে। আর টাইট্রেশনে যে দ্রবণের ঘনমাত্রা জানা থাকে তাদেরকে প্রমাণ দ্রবণ বলা হয়। টাইট্রেশনে যে দ্রবণের ঘনমাত্রা জানা থাকে তাদেরকে বলি আমরা প্রমাণ দ্রবণ। তার মানে একটা বিষয় আমরা স্পষ্ট বুঝতে পারছি, মোলার দ্রবণ, ডিসিমোলার দ্রবণ, সেন্টিমোলার দ্রবণ, মিলিমোলার দ্রবণ আর সেমিমোলার দ্রবণ, এগুলো সবই হচ্ছে প্রমাণ দ্রবণ, অর্থাৎ এদের ঘনমাত্রা আমাদের জানা আছে। স্বাভাবিক তো, একটা তুমি যে কোনো কিছু মান বের করতে চাইলে তাকে যার সাথে কম্পেয়ার করে মানটা বের করো, তার মান তো জানা থাকতে হবে। তুমি 1 কেজি আলু কিনতে গেলা, জনি 1 কেজি আলু কিনতে গেলা, তার মানে নিশ্চয়ই যে বাটকারার সাপেক্ষে তুমি আলুটা কিনবা সেই বাটকারার ওজন নিশ্চয়ই তোমার জানা আছে। তো তুমি 1 কেজি কিনলা, 1 কেজি বাটকারা তুলে দিলা, তার তুলনায় কত গুণ? 1 গুণ। তুমি মনে করো হাফ কেজি বাটকারা তুলে দিলা, তার তুলনায় কয় গুণ হবে? তাহলে 2 গুণ। তার মানে অবশ্যই যে কোনো কিছু মান বের করতে গেলে আরেকটার জানা মানের সাথে কম্পেয়ার করতে হয়। তো টাইট্রেশনও সে একই সিস্টেম, যে একটা দ্রবণের ঘনমাত্রা জানা থাকে, সেইটার দ্বারা আমরা যে দ্রবণের ঘনমাত্রা জানা থাকে না সেটার ঘনমাত্রা বের করে, আর এই পদ্ধতির নাম আমরা টাইট্রেশন বলি। আর টাইট্রেশনে যে দ্রবণের ঘনমাত্রা জানা থাকে তাকে আমরা প্রমাণ দ্রবণ বলে থাকি। যেহেতু মোলার দ্রবণ, ডেসিমোলার দ্রবণ, সেন্টিমোলার দ্রবণ, মিলিমোলার দ্রবণ, সেমিমোলার দ্রবণ, সবগুলো দ্রবণের ঘনমাত্রা আমাদের জানা আছে, অতএব এদেরকে বলা হয় প্রমাণ দ্রবণ। খ নাম্বার প্রশ্নে কিন্তু দিবে ভাই এগুলো, মোলার দ্রবণ একটা প্রমাণ দ্রবণ কেন, ডেসিমোলার দ্রবণ প্রমাণ দ্রবণ কেন, সেন্টিমোলার দ্রবণ প্রমাণ দ্রবণ কেন, মিলিমোলার দ্রবণ প্রমাণ দ্রবণ কেন, সেমিমোলার দ্রবণ প্রমাণ দ্রবণ কেন, মোলারিটি তাপমাত্রার উপর নির্ভরশীল কেন। আবার মোলালিটির ক্ষেত্রে খেয়াল করো ভাই, মোলালিটি যদি আমরা করতাম Cm = N/B, বিটা হলো কেজিতে, ঠিক আছে। তাহলে N মানে কি আমরা জানি W/M, তাই না, আর বি তো হলো অবশ্যই কেজিতে, তাহলে W/M। বি যদি আমরা গ্রামে দিই, গ্রামই, তাহলে 1000 দিয়ে গুণ করতে হবে। তার মানে মোলালিটির ক্ষেত্রে একটু খেয়াল করে দেখো ভাইয়া তোমরা, এটা দ্রবের ভর, দ্রবের আণবিক ভর, দ্রাবকের ভর, সবই কিন্তু ভর। ভর ছাড়া এখানে আর কোনো রাশি নাই, এবং আমরা জানি ভর কিন্তু তাপমাত্রা পরিবর্তনের সাথে পরিবর্তন হয় না, এই জন্য মোলালিটি তাপমাত্রার উপর নির্ভরশীল নয়। আর তাই বলা হয় দ্রবণের ঘনমাত্রা নির্ণয়ের ক্ষেত্রে, দ্রবণের ঘনমাত্রা নির্ণয়ের ক্ষেত্রে, দ্রবণের ঘনমাত্রা নির্ণয়ের ক্ষেত্রে, দ্রবণের ঘনমাত্রা নির্ণয়ের ক্ষেত্রে মোলারিটির চেয়ে দ্রবণের ঘনমাত্রা নির্ণয়ের ক্ষেত্রে মোলারিটির চেয়ে বেশি সুবিধাজনক। অনেকদিন অসুস্থ ছিলাম বুঝছো, লেখা হয়নি, লেখা উল্টা পাল্টা হয়ে যাচ্ছে। বেশি সুবিধাজনক, তাহলে বুঝতে পারছো মোলালিটি কেন বেশি সুবিধাজনক। দেখো দ্রবণের ঘনমাত্রা নির্ণয়ের ক্ষেত্রে আমরা বলেছি মোলারিটির চেয়ে বেশি সুবিধাজনক, কারণ তাপমাত্রা পরিবর্তন করলে মোলালিটির কোনো পরিবর্তন হয় না, কিন্তু তাপমাত্রা পরিবর্তন করে মোলারিটির পরিবর্তন হয়। ধরো আমি তোমাকে একটা দ্রবণ দিলাম, যে এই যে দ্রবণের ঘনমাত্রা এত মোলাল, মানে মোলালিটি এককে বললাম, তো কালকেও তুমি যদি দ্রবণটা নিয়ে কাজ করো একই ঘনমাত্রা হবে, কারণ আজকে এবং কালকে তাপমাত্রা পরিবর্তন হলেও দ্রবণের মোলালিটির কিন্তু কোনো পরিবর্তন হয় না। কিন্তু মোলারিটি এককে যদি তোমাকে বলি আমি, তাহলে আগামী দিন দেখতে হবে যে তাপমাত্রা সেম আছে কিনা, কারণ তাপমাত্রা পরিবর্তন হলে দ্রবণের মোলারিটি কিন্তু পরিবর্তন হয়ে যায়। শুভ, অনেক বেশি দিন যদি লিখতাম তাহলে আপনার লেখা খুব ভালো হতো, তা হতো না, অন্তত আর কি এই লেখার জড়তাটা একটু কম হতো। আচ্ছা প্লিজ তাহলে একটু বলো তো, তোমরা একটা এমসিকিউর উত্তর দাও তো একটু ভাই আমাকে। 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দ্রবণের
20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দ্রবণের মোলালিটি 1 হলে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দ্রবণের মোলালিটি কত? এ নাম্বার হচ্ছে 1 মোল। আচ্ছা ঠিক আছে, 1 মোল। বি নাম্বার হচ্ছে 2 মোল। সি নাম্বার হচ্ছে 3 মোল। ডি নাম্বার হচ্ছে বলা কঠিন। বলো তো ভাই উত্তর কোনটা হবে? 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দ্রবণের মোলালিটি 1 মোল হলে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দ্রবণের মোলালিটি কত হবে? আমি প্রশ্ন করার আগে তোমরা উত্তর দিয়েছো, থ্যাংক ইউ। সবাই লিখেছে 1, কারণটা হচ্ছে তাপমাত্রা পরিবর্তন করলেও দ্রবণের মোলালিটির কোনো পরিবর্তন হবে না। তো এতক্ষণ ধরে আমি যে কথাগুলো বলে গেলাম খুবই প্রাথমিক আলোচনা করে গেছি ভাই, আমি খুবই প্রাথমিক আলোচনা। খেয়াল করো, আমরা প্রথমে আলোচনা করেছি যে ঘনমাত্রা প্রকাশের কতগুলো একক আছে, সেই এককগুলো নিয়ে কথা বলেছি। মোলারিটি কি বলেছি, তারপর হচ্ছে আয়তন ml লিটার নিয়ে কথা বলেছি, মোলালিটি নিয়ে কথা বলেছি, প্রমাণ দ্রবণ নিয়ে কথা বলেছি, 2টা অঙ্ক MCQ দেখেছি। এইগুলোর মধ্যে তোমাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা একটু বলো তো ভাই, মানে কোনো জায়গা বুঝতে পারোনি এমনটা হলো কিনা বলো তো, একটু প্লিজ বলো। যে এতটুকুর মধ্যে জাস্ট যতটুকু আমি বললাম, তো যাক আজকে অনেকগুলো উপস্থিতি স্টুডেন্টই ক্লাস করছো, প্রায় সব জানেন উপস্থিতি কয়দিন এরকম থাকবে। আচ্ছা ইয়াসির ইমেজ লিখেছো ক্লিয়ার, শুভ ইসলাম 1 মোল লিখেছো না, মানে কোনো প্রশ্ন আছে কিনা ভাই বলো একটু। আচ্ছা ভাইয়া চোখে এসব কমেন্ট পড়ে না, কোনটা লিখছো ভাই? আচ্ছা নাফিজ ক্লিয়ার আছে ভাই, থ্যাংক ইউ। আশা ক্লিয়ার ভাই, জুবাইল আহমেদ ক্লিয়ার, ইস্তিয়াক আহমেদ অল ক্লিয়ার ভাই, ক্লিয়ার ভাই। আচ্ছা কাউসার, রবিউল আওয়াল, ওকে থ্যাংক ইউ। এবার আমরা একটু দেখি শতকরা। আমরা বললাম শতকরা, তাই না? তো শতকরার অনেকগুলো রূপ আছে কিন্তু, ঠিক আছে? শতকরার অনেকগুলো রূপ আছে। কি কি দেখলাম আমরা? W/V, তারপর হচ্ছে V/V, তারপর হচ্ছে W/W, তারপর হচ্ছে V/W, তাই না? ধরো আমাকে বলা হলো একটা দ্রবণের ঘনমাত্রা 5% বলে ব্র্যাকেটে বললো W/V আমাকে বলা হলো। তার মানে কি বুঝবো ভাই জানো? 100 ml দ্রবণে দ্রবীভূত 100 ml দ্রবণে দ্রবীভূত দ্রব 100 ml দ্রবণে দ্রবীভূত দ্রব 100 ml দ্রবণে দ্রবীভূত দ্রব 5 গ্রাম। ওকে, মানে ঘনমাত্রা 5% W/V, অর্থাৎ খেয়াল করে দেখো ভি আয়তনের মধ্যে ভর, অর্থাৎ 100 ml দ্রবণে দ্রবীভূত দ্রব 5 গ্রাম। যদি বলা হতো 5% W/W, তাহলে কি বলতাম আমরা? তাহলে 100 ml W/W বললে 100 গ্রাম দ্রবণে, সবই কিন্তু দ্রবণে। আমরা বলেছি শুধুমাত্র মোলালিটি হিসাব করা হয় দ্রাবকে, এছাড়া ঘনমাত্রা আচ্ছা তোমরা যদি আজে বাজে কমেন্ট, যাদের কমেন্টগুলো আমার কাছে আজে বাজে মনে হবে, আমি কিন্তু অলরেডি তোমাদের গ্রুপ থেকে অনেকে বের করে দিয়েছি। যারা আজে বাজে কমেন্ট করবা তাদেরকে আমি গ্রুপ থেকে অবশ্যই বের করে দেব। ওকে, তোমরা টাকা দিয়ে যুক্ত হয়েছে পড়ছো, তার মানে এই না যে আমাকে একদম কিনে ফেলেছ। ওকে, যারা মাস্টার গ্রুপে অ্যাড আসছো, এরকম অনেক স্টুডেন্ট আছে যাদেরকে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার আমার অ্যাডমিশন গ্রুপে অ্যাড করারই কথা ছিল না, তাতে কিন্তু সবগুলা গ্রুপে অ্যাড করে দেওয়া হয়েছে। ওকে, প্রাপ্তিটা খেয়াল করবা। ওকে, তাহলে দেখি আমরা 5% W/W মানে কি? 100 গ্রাম দ্রবণে দ্রবীভূত দ্রব 5 গ্রাম। ওকে, যদি 5% বলে W/W বলে, মানে 100 গ্রামের মধ্যে আছে 5 গ্রাম। তারপর খেয়াল করো ভাই, যদি আমাদেরকে বলা হয় 5% V/V, তাহলে কি লিখবো? 100 ml দ্রবণে দ্রবীভূত 100 ml দ্রবণে দ্রবীভূত দ্রব 5 ml। ওকে,
কি ক্লিয়ার? কি যদি আমাদের 5% বলে W/V, তাহলে 100 ml দ্রবণের দ্রবীভূত দ্রব্য 5 গ্রাম, 5% W/W তার মানে 100 গ্রাম দ্রবণের দ্রবীভূত দ্রব্য 5 গ্রাম, 5% V/V মানে 100 ml দ্রবণে দ্রবীভূত দ্রব্য 5 ml। আর কিছুই মনে করো বললো না, শুধু বললো তোমাকে দ্রবণের ঘনমাত্রা, দ্রবণের ঘনমাত্রা 5% বলে কিচ্ছু বললো না। যদি শুধুমাত্র শতকরা বলে কিচ্ছু না বলে ভাই, তাহলে বুঝবো এটা W/V, অর্থাৎ নরমালি আমরা ঘনত্ব বলতে যেটা আসলে বুঝি ভরভাগ আয়তন, সেটাই বলেছে। যদি আমাদের শতকরা বলার পর যদি আমাদের বলা হয় কিছু মানে কিছুই যদি না বলে দেয়, শুধুমাত্র বলে দিল দ্রবণের ঘনমাত্রা 5%, আর কিচ্ছু বললো না, শুধু 5% বললো, তার মানে বুঝবা ওটা W/V। ওকে, শুধুমাত্র শতকরা বলে দিলে ওটা W/V। যেমন আমাদের বলে দিল মনে করো 5% দ্রবণের ঘনমাত্রাকে 5% দ্রবণের ঘনমাত্রাকে মোলারিটিতে প্রকাশ করো, মোলারিটিতে প্রকাশ করো। তাহলে কি করবো ভাই? 5%, আমার মেসেজ আসে কেন? আর মেসেজ আসে কেন? আমার এখানে মনে হয় সমস্যাটা হচ্ছে। 5% বলে শুধু বললো 5% দ্রবণের ঘনমাত্রাকে মোলারিটিতে প্রকাশ করো। তাহলে মাথায় রাখবা, তাহলে আমরা দেখো তো ভাই, ধরো আমাদের এভাবে এক সূত্র দেখতে পারি না আমরা, X%, ব্র্যাকেটে কিচ্ছু বলেনি মানে তো W/V। জনি দেখো তুমি বুঝতে পারবা, এখান থেকে আমাদের মোলারিটি C বের করতে বললো। তাহলে আমরা C সমান নর্মালি কি জানি? W ইন্টু 1000/mv। অবশ্যই ভিটা আয়তনটা হবে মিলিলিটারে, ঠিক আছে? এখন খেয়াল করো, শতকরা X%, তার মানে ডাব্লুর মান হচ্ছে X ইন্টু সূত্রের 1000, আর আণবিক ভর তো আণবিক ভরই ওই পদার্থের, আর আয়তন কত? 100 ml। 5x% W বাই কিছু বলা নাই মানে W/V, আর W/V মানে কি দেখেছি আমরা? 100 ml এর মধ্যে অত গ্রাম, তার মানে V এর মান হচ্ছে 100। তাহলে V এর মান যদি 100 হয়, তাহলে কেটে গেলে কি থাকে দেখো? X ইন্টু 10/m। তার মানে কি শিখলাম আমরা? যে কোনো শতকরাকে মোলারিটি করতে বললে তাকে 10 দিয়ে গুণ করে আণবিক ভর দিয়ে ভাগ করলে উত্তরটা হয়ে যাবে। তোমরা MCQ CQ সব জায়গায় সূত্রটা ব্যবহার করতে পারো। আমাদের অনুপম পাবলিকেশনস, পিয়াস পাবলিকেশনস, এরকম বহুত পাবলিকেশনসের বইগুলোতে ডিরেক্ট এই সূত্র অ্যাপ্লাই করে অঙ্ক করা আছে, কোনো সমস্যা নাই। অর্থাৎ 5% দ্রবণের ঘনমাত্রাকে মোলারিটি করলে C সমান, তাহলে W মানে 5% কত? 5 গুণ 10 বাই আণবিক ভর কত? ও আচ্ছা, নাম তো বলা হয়নি। 5% মনে করো যে HCl, তার মানে 36.5। আমি বলতে চাচ্ছি যে কোনো শতকরাকে যদি আমাদের মোলারিটি এককে প্রকাশ করতে বলে, তাহলে কি করব আমরা ভাই? 10 দিয়ে গুণ করে আণবিক ভর দিয়ে ভাগ করব, তাহলে উত্তর হয়ে যাবে। তবে একটা জায়গায় একটু সাবধান থাকবা তোমরা, একটা জায়গায় অবশ্যই ভাই একটু সাবধান থাকবা। সেটা কোন জায়গায় একটু দেখো, এই যে মোলালিটি জিনিস সংজ্ঞাগুলো একটু দেখে রেখো তোমরা, এগুলো পরীক্ষায় তোমাদের লাগবে। এটা কিন্তু তোমাদের ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার অধ্যায়টা নাই তো এখন সিলেবাসে, না থাকলে 2 পেপারে কাজে লাগতো আসলে, বুঝছো? যদি থাকতো আর কি, যেহেতু নাই এখন শুধু সেকেন্ড পেপারেই কাজে লাগবে। আর এই মোলারিটি আর মোলালিটির মধ্যে যে সম্পর্ক, এই প্রতিপাদনটা তোমাদেরকে আসলে দেখতে হবে না, এটা অ্যাডমিশন টেস্টদের কাজে লাগে, একাডেমিকে লাগে না। গ্রুপে তোমরা যারা অ্যাডমিশনের স্টুডেন্টরা ক্লাস করছো তারা এটা দেখবা। আমি তোমাদের যখন এই ক্লাসটা আবার নিব, অ্যাডমিশনের ক্লাসটা যখন এই জায়গায় নিব, তখন আমি বলে দেবো এই সম্পর্কে। আবার এটা একাডেমিকের জন্য দরকার নাই, এগুলো এই যে মোলারিটি ও মোল ভগ্নাংশের মধ্যে সম্পর্ক, এগুলো একাডেমিকের জন্য দরকার নাই, আমি অ্যাডমিশনের জন্য দিয়েছি তোমাদের বইয়ে, কালেকশন থাকলে তো ক্ষতি নাই। ওকে, এই যে দেখো যে মোলার দ্রবণ একটি প্রমাণ দ্রবণ, দেখছো কত জায়গায় ডেসিমোলার দ্রবণ প্রমাণ দ্রবণ, মিলিমোলার দ্রবণ প্রমাণ দ্রবণ, সেমিমোলার দ্রবণ প্রমাণ দ্রবণ, মোল ভগ্নাংশ তাপমাত্রা নির্ভরশীল কি ব্যাখ্যা করো, মোলার দ্রবণ তাপমাত্রা নির্ভরশীল ব্যাখ্যা করো। দেখছো এই সংজ্ঞাগুলো প্রচুর লাগে আমাদের। PPM নিয়ে আমরা একটু পরে কথা বলবো, এগুলো একটু পরে কথা বলি। আমি যে অঙ্ক তোমাদের, এই অঙ্কগুলো একটু দেখো তো ভাই, এখন আমার বিশ্বাস এখন তোমরা পারবা। এই যে 50, 51, 52 এই অঙ্কগুলো সিরিয়ালি করবা, যার যেটা মিলবে না সেটা তো অবশ্যই আমাকে তোমরা বলবা, আমি সেটা করে দেবো, তোমাদের গ্রুপে পোস্ট দিবা। যেটা তোমাদের দেখাতে চাচ্ছি যে সাবধান থাকবা, এই যে ভাই খেয়াল করবে এই ধরনের অঙ্ক, এই যে 65 নাম্বার ধরনের অঙ্কটা, এত % সালফ্রিক অ্যাসিডের ঘনমাত্রা মোলারিটিতে কত হবে? সালফ্রিক অ্যাসিডের ঘনত্ব বলে দিয়েছে এত,
দেখো এই অঙ্কটা প্রায় পোলাপান ভুল করে, তোমরা যতক্ষণ বুঝতে পারবা না কমেন্ট করবা, আমি তোমাদেরকে অবশ্যই বুঝিয়ে দিব ভাই এটা। ও আচ্ছা, নাজমুল হাসান লিখছো ভাইয়া ডব্লু আর ভিটা একটু ভালো করে লিখেন। ডাব্লু উপরে আছে ভাইয়া, ভিটা তো নিচে আছে, সমস্যা হওয়ার কথা না। ঠিক আছে, তারপর আমরা একটু ভালো করে লিখার চেষ্টা করবো। আমার লেখা তো খুবই জঘন্যতম ভাই। ওকে জনি, দেখা যায় কি মোটামুটি? ওকে নাজমুল হাসান, আমরা ডাব্লুটা ভালো করে লিখবো। এখন মনে হয় মোটামুটি দেখা যাচ্ছে, হ্যাঁ ঠিকই আছে। ও পেজ নাম্বার অন্যকে খুঁজতেছো না, এটা কত নাম্বার পেজের অঙ্ক? আচ্ছা ঠিক আছে, পেজ নাম্বার হচ্ছে 394, 394 নাম্বার পেজ। একটু খেয়াল করো তোমরা, খুব সাবধান থাকবে এই ধরনের অঙ্ক। সেটা হচ্ছে দেখো এত পার্সেন্ট সালফ্রিক অ্যাসিডের ঘনমাত্রা মোলারিটিতে কত হবে। তো অনেকেই মনে করে যেহেতু শতকরা বলে দিয়েছে তার মানে, এবং ব্র্যাকেটে কিছু বলেনি, তার মানে এটা নিশ্চয়ই W/V, এবং ওইটাকে তারা ওই 10 দিয়ে গুণ করে আণবিক ভর দিয়ে ভাগ করে, উত্তর কিন্তু হবে না। বলে কেন হবে না ভাই? কারণ তুমি চিন্তা করো, দ্রবণের ঘনত্ব তো বলেই দিয়েছে এখানে, এই যে এখানে দ্রবণের ঘনত্ব বলাই আছে, ঘনত্ব বলাই আছে। তার মানে এই জিনিসটা আসলে কি সবসময় মনে রাখবা। আমি একটা কথা প্রায় বলি, আমি তোমাদেরকে এখন এন লিখে বললাম, এটা কি বলতো? তোমাদেরকে অবশ্যই আমাকে জিজ্ঞেস করতে হবে যেটা কোন জায়গায় ব্যবহার হয়েছে। এটা হতে পারে একটা বর্ণমালা, হতে পারে এটা নাইট্রোজেন, হতে পারে মোট অনুসংখ্যা, হতে পারে নরমালিটি, আবার পরমাণুর চতুর্থ শক্তি স্তরকে কিন্তু এন দ্বারাই প্রকাশ করা হয়। তাহলে কোথায় ব্যবহার হচ্ছে এইটা আমাকে খেয়াল করতে হবে। এত পার্সেন্ট সালফ্রিক অ্যাসিডের ঘনমাত্রা মোলারিটিতে কত হবে? সালফ্রিক অ্যাসিডের ঘনত্ব বলে দিয়েছে। তাহলে ঘনত্ব মানে আমরা সাধারণত ভর ভাগ আয়তন বলি, আর ঘনমাত্রা মানে আমরা বলি মোল বাই আয়তন। তার মানে ঘনত্ব তো আমাকে বলেই দিছে গ্রাম পার ml, আমাকে শুধু গ্রামের জায়গায় লিটার বানালে তো উত্তরটা হয়ে যায়, মোল দিলেই তো উত্তরটা হয়ে যায়। তার মানে তাহলে এই শতকরাটা কি? এই শতকরা তো বুঝে নিতে হবে ভাই, যেটা সালফ্রিক অ্যাসিডের বিশুদ্ধতার পরিমাণ। অর্থাৎ আমি যেটা তোমাদের বলতে চাচ্ছি যে আমরা নর্মালি সূত্রটা কি জানি আসলে মোলারিটির, C = W × 1000/mv। ওকে, এইটা হচ্ছে নর্মালি আমাদের সূত্র, তাই তো? এবং এই সূত্রতে যখন আমরা অঙ্কটা করব, অবশ্যই যদি সালফ্রিক অ্যাসিডটা আমার 100% হয়, অর্থাৎ 100%, অর্থাৎ বিশুদ্ধ সালফ্রিক অ্যাসিড যদি হয়, মানে বিশুদ্ধ পদার্থ নিয়ে যখন আমরা দ্রবণটা তৈরি করব, তখন হলো সূত্র এইটা। বাট আমার যদি বিশুদ্ধ না হয় তাহলে কি করতে হবে? বিশুদ্ধ হলে কি হতো দেখো খেয়াল করে, এই যে ভাই W/V মানে কি? ভর ভাগ আয়তন মানে কি? ঘনত্ব। তাহলে আমরা নিশ্চয়ই লিখতে পারি এখানে, এই যে দেখো ডি হচ্ছে ডি, আর উপরে সূত্রের কি 1000 বা হচ্ছে এখানে কি আছে m, আণবিক ভর। তো এই যে ঘনত্ব তো বলেই দিছে ভাই 1.53, এই দেখো ঘনত্ব 1.53 আর আণবিক ভর 100। তাহলে এই উত্তর এটাই হতো, উত্তর ভাই এটাই হয়ে যেত, এটাই আমার মোলারিটি হতো। যদি আমার সালফ্রিক অ্যাসিড 100% সালফ্রিক অ্যাসিড হতো, যদি 100% সালফ্রিক অ্যাসিড হতো, আমি আবারও ফ্রেশ করে লিখছি ভাইয়া, আমি একটু মূল বোর্ডে চলে যাই, তোমাদের বুঝতে তাহলে সুবিধা হবে, বুঝতে সুবিধা হবে। দেখো আমরা নর্মালি কি জানি, আসলে আমরা নর্মালি সূত্র কি জানি? C = W × 1000/mv, তাই না? তো নিশ্চয়ই তোমরা জানো ভাই এটা যে ভর ভাগ আয়তন মানেই তো আসলে ঘনত্ব। তাহলে W/V মানে D, সূত্রে 1000, তো সূত্রের আছে আণবিক ভর। এই যে সূত্রটা আমরা যে পদার্থ নিয়ে ঘনমাত্রা বের করব, যদি সেটা 100% হয় তাহলে সূত্র ঠিক আছে, কিন্তু আমার বলা হলো 98% অমুক পদার্থ, তার মানে আমার তো বিশুদ্ধ সালফ্রিক অ্যাসিড নাই। কত পার্সেন্ট আছে? 98%। তাহলে এই মান দিয়ে গুণ করে উত্তরটা বের করতে হবে। আমার কথা ক্লিয়ার কিনা একটু বলো তোমরা। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে এই যে পার্সেন্ট দেওয়া আছে সালফ্রিক অ্যাসিডের, দিয়ে বলছে মোলারিটি কত, অথচ অ্যাসিডের ঘনত্ব দেওয়া আছে, তার মানে বুঝতে হবে এইটা কিন্তু সালফ্রিক অ্যাসিডের ঘনমাত্রা না, এইটা হচ্ছে সালফ্রিক অ্যাসিডের বিশুদ্ধতা। অর্থাৎ এই যে দেখো ভাই আমরা যে সূত্রে মাত্র প্রতিপাদনগুলো W 1000 যেহেতু 100% নয়, কত পার্সেন্ট? এত পার্সেন্ট, তাহলে অত দিয়ে আমাদেরকে অবশ্যই গুণ করতে হবে। মানে যদি ঐকিক নিয়মে চিন্তা করো তাহলে বুঝতেই পারবা 100-র মধ্যে এত, 1-এর মধ্যে কত, আর এতর মধ্যে কত। কথা ক্লিয়ার কিনা এখন একটু প্লিজ তোমরা আমাকে কমেন্টে জানাও।
শুভ সাহা, এই টাইমে রেগুলার ক্লাস হবে কিনা বলছো? আচ্ছা দেখি, যদি স্টুডেন্টদের কোনো সমস্যা না হয় এই টাইমে হবে ভাই। আচ্ছা ইয়াসির ইমেজ লিখেছো ক্লিয়ার, নিশান ক্লিয়ার, অর্ক লিখেছো ক্লিয়ার, নয়ন লিখেছো ক্লিয়ার, রবিউল আওয়াল, ইসরাতুরা সবাই ক্লিয়ার লিখেছো, থ্যাংক ইউ। কান্তা, শাওন, ও শাওন বোঝনি, কোন জায়গায় বোঝনি একটু বলো তো ভাইয়া। যে মাথায় রাখবা শতকরা দেওয়া আছে অথচ দ্রবণের ঘনত্বও দেওয়া আছে, তাহলে দ্রবণের ঘনত্ব আর ঘনমাত্রা তো একই জিনিস রে ভাই, শুধু ঘনত্ব হলো ভরভাগ আয়তন, ঘনমাত্রা হলো মোল বাই আয়তন। তার মানে এটা নিশ্চয় আর সালফিক অ্যাসিডের ঘনমাত্রা নয়, তাহলে এটা কি? এটা হচ্ছে সালফিক অ্যাসিডের বিশুদ্ধতা। ওকে শাওন একটু বলো তো ভাই কোন জায়গায় বোঝনি। আচ্ছা থ্যাংক ইউ সবাই ক্লিয়ার। হ্যাঁ ঘনত্ব না, হ্যাঁ শুভ, ঘনত্ব না দেওয়া থাকলে আমরা বুঝতে পারতাম, ধরো এটা দেওয়া নাই, এটা দেওয়া নাই, সরি আমাদের শুভ এটা দেওয়া নাই ভাই, এটা দেওয়া নাই, শুধু বললে যে এত পর সালফিক অ্যাসিড ঘনমাত্রা, তাহলে বুঝে নিতে হবে যেটা সালফিক অ্যাসিডের শতকরা ঘনমাত্রা দেওয়া আছে, মোলারিটি বের করতে বলছে, বাট ঘনত্ব দেওয়া আছে, তার মানে এটা অবশ্যই আর ঘনমাত্রা নয়। এখানে এক দ্রবণে কি দুইবার দুটো ভিন্ন মান হয় নাকি বলো দেখি? তার মানে ওটা হচ্ছে সালফিক অ্যাসিডের বিশুদ্ধতা। ওকে শুভ বুঝতে পেরেছো ভাইয়া? শাওন পুরোটাই কি বোঝো রে ভাইয়া? এটা হলো সালফিক অ্যাসিডের বিশুদ্ধতা, এটা হলো ঘনত্ব। তাহলে আমরা নর্মাল সূত্র কি জানি? ডাব্লিউ ইন্টু 1000 বাই এমভি, ডাব্লিউ বাই ভি মানে তো ঘনত্ব, ঘনত্বের মান তো অঙ্কে দেওয়াই আছে। তাহলে এটা তো আমাদের বিশুদ্ধ সালফিক অ্যাসিডের ক্ষেত্রে, যে কোনো বিশুদ্ধ দ্রবণের ক্ষেত্রে এই ঘনমাত্রা নির্ণয় সমীকরণ এটা। এখন অঙ্কে যত পার্সেন্ট বলবে তত পার্সেন্টে গুণ করতে হবে, তাহলেই হয়ে যাবে। ওকে শুভ লিখেছো, বুঝেছি ভাই। এম এ মইন ক্লিয়ার ভাই, নোমান ক্লিয়ার, থ্যাংক ইউ। এই ধরনের অঙ্কগুলোতে কিন্তু দেখো ছোট্ট অঙ্ক না, খুবই ছোট অঙ্ক, এবং কেউ ভাবতেই পারে না যে এই অঙ্কগুলোতে এই জায়গাটা আসলে ভুল হয়ে যেতে পারে। আচ্ছা শাওন লিখেছো ক্লিয়ার এখন, থ্যাংক ইউ। তাই না, মানে মানে ভাবাই যায় না যে এই অঙ্ক হুট করে এখানে ভুল হয়ে যাবে। ওকে এবার নিশ্চয়ই তোমরা জানো ভাই এটা এন সমান সিভি, তাই না? এই যে সি সমান এন বাই ভি, ভি তো অবশ্যই লিটারে, তাহলে এন সমান কি সিভি, অবশ্যই ভিটা লিটারে। অর্থাৎ তোমাকে যদি বলা হয় যে এরকম প্রশ্ন দেওয়া হলো 100 ml 0. আচ্ছা আমার লেখাটা একটু ফ্রেশ করে লিখতে বলছো স্টুডেন্টরা, তাই না? একটু চেষ্টা করছি ভাই, আমার হাতের লেখা তো বোঝোই। তাহলে এন সি সমান এন বাই ভি, তাহলে এন সমান সিভি, এন সমান সিভি, আবার এন সমান আমরা জানি ডাব্লিউ বাই এমও হয়। এখন অঙ্কে যেভাবে ডাটা দেওয়া থাকবে সেভাবে আমরা মোল সংখ্যা বের করব। যদি ভর দেওয়া থাকে তাহলে আণবিক ভর দিয়ে ভাগ করে আমরা মোলটা বের করব, আর আয়তন ঘনমাত্রা দেওয়া থাকলে গুণ করলে আমার মোল সংখ্যা হয়ে যাবে। তো অবশ্যই ভিটা লিটারে, যেমন অঙ্কে দেওয়া হলো আমাদের এরকম 100 ml 0.1 মোল HCl এর মোল সংখ্যা নির্ণয় করো, মোল সংখ্যা নির্ণয় করো, মোল সংখ্যা নির্ণয় করো। 100 ml 0.1 মোল HCl এর মোল সংখ্যা নির্ণয় করো। তাহলে কি করে অঙ্কটা করব আমরা? মোল সংখ্যা এন সমান আমরা জানি সিভি, অবশ্যই ভিটা লিটার করতে হবে, তাই না? সি এর মান কত ভাই? 0.1, আর ভি কত আছে? 100, এটা তো ml এ আছে, তাহলে লিটার বানাতে হবে 10⁻³ এটাই হচ্ছে অ্যান্সার। তো খুব খেয়াল রাখবা, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে হয় কি জানো, পোলাপান এই দুটা গুণ করে উত্তর লিখে দিয়ে চলে আসে, বাট এখানে আয়তন তো ml এ আছে, আয়তন আমাকে কি করতে হবে? অবশ্যই লিটার করতে হবে। ওকে হ্যাঁ, অনলাইন ক্লাস রেগুলার সেম টাইমে। হ্যাঁ হ্যাঁ শাওন ঠিকই বলেছো ভাই, এক্সামে এগুলোই ভুল হয় আসলে। আমাকে একটু বলো তোমরা ব্যাপারটা ক্লিয়ার কিনা, বলো ক্লিয়ার কিনা ভাই, একটু বলো, প্রবলেম থাকলে সেটাও বলো। তাহলে এন সমান যদি সিভি হয় তাহলে অবশ্যই কোনো দ্রবণের ঘনমাত্রার আয়তনের গুণফলটা কি হচ্ছে ভাই বলতো? মোল সংখ্যা। তাহলে জানো তোমরা C1V1 লিখতে পারি আমরা C2V2। একটা দ্রবণের প্রাথমিক ঘনমাত্রা দেওয়া আছে, প্রাথমিক আয়তন দেওয়া আছে, বলা হলো কিছু নির্দিষ্ট পরিমাণ পানি যোগ করার পর ঘনমাত্রা এত হলো, কতটুকু পানি যোগ করেছি। এই ধরনের অঙ্ক পরীক্ষায় দিলে কিন্তু, থ্যাংক ইউ সবাই ক্লিয়ার লিখেছ, এই ধরনের অঙ্ক পরীক্ষায় দিলে কিন্তু ম্যাক্সিমাম সময় পোলাপান এই V2 বের করে দিয়ে চলে আসে। আসলে V2 বের করতে হবে, কিন্তু V2 উত্তর না, কিন্তু বলেছে একটা দ্রবণের ঘনমাত্রা ছিল এত, আয়তন ছিল এত, পানি মেশানোর পর ঘনমাত্রা এত হলো,
কতটুকু পানি মেশানো হয়েছে। তাহলে পানি মেশানোর পর ঘনমাত্রা এত হলো, তাহলে পানি মেশানোর পর যে ঘনমাত্রা হলো সেই ঘনমাত্রা আয়তনটা মানে V2 বের করতে হবে, করে আমাকে অবশ্যই V2 মাইনাস V1 বের করলে কিন্তু উত্তর হয়ে যাবে। এই কাজটা করতে হবে। এই ধরনের একটা অঙ্ক তোমাদের এখানে আসেও আমি দেখলাম। এই যে ভাই দেখছো, এত এম এল এত মোল এই সেল দ্রবণ, এই সেলের মৌল ভর সংখ্যা নির্ণয় করো। এই যে ভাই একটি অ্যাসিডের আণবিক ভর 63, ওই অ্যাসিডের এত গ্রাম পরিমাণকে 200 ml পানিতে দ্রবীভূত করা হলো। মিশ্রিত করলে ওই দ্রবণে কি পরিমাণ পানি মিশ্রিত করলে তা এত মোল দ্রবণে পরিণত হবে। তাহলে খেয়াল রাখবা কি পরিমাণ পানি মিশ্রিত করলে, অর্থাৎ এই যে ভিটা আমরা বের করে ফেললাম, মানে V2 আমরা দুইভাবে অঙ্কটা করতে পারি, এইভাবে করতে পারি, আবার এই যে এভাবে করতে পারি, যেভাবে যার খুশি। মোট কথা হচ্ছে তুমি পরিবর্তিত ঘনমাত্রায় যে আয়তনটা বের করলে ওটাই কিন্তু উত্তর না, তোমাকে কতটুকু পানি মিশ্রিত করতে বলা হয়েছে, তার মানে V2 মাইনাস V1 করতে হবে। ঠিক আছে, এই প্রাথমিক জিনিসগুলো আমরা করে ফেললাম। তো মোটামুটি কতক্ষণ ক্লাস হলো? প্রথম দিন আজকে অনেক দিন পর 42 মিনিট ক্লাস হয়েছে। আমি কি পিপিএমটা এখন করাবো ভাইয়া, না আগামী ক্লাসে পিপিএমটা করাবো? তোমরা যেটা বলবো আমি সেটাই করব। বলো, পিপিএমটা কি এক্সকে করাবো? পিপিএম খুব বেশি জটিল জিনিস না, খুবই ছোট্ট জিনিস। আমরা আজকেই করবো না আগামী দিন? আজকেই করি, তাহলে আগামী দিন অন্তত তোমরা এটা প্রবলেমগুলো নিয়ে আসতে পারবো, আমরা সলভ করতে পারবো। তারপরও তোমাদের আমি কমেন্ট আশা করছি। জান্নাত ফিরোজ করান স্যার, আচ্ছা মিম করান ভাইয়া, আমি করান ভাইয়া, ওকে সবাই করান বলেছো এখন, থ্যাংক ইউ সবাই করান বলেছো, তার মানে এখনই করাচ্ছি। তো পিপিএম যদি পূর্ণ রূপটা আমরা করি তাহলে কি পার্স, তারপর পার মিলিয়ন, তাই না? মানে 1 মিলিয়নের 1 ভাগ, কি 1 মিলিয়নের 1 ভাগ। অর্থাৎ যদি আমরা বলি এভাবে, 1 মিলিয়ন মানে কি 10⁶ এত গ্রাম দ্রবণে, যদি সবই আমরা বলেছি দ্রবণে, শুধুমাত্র মোলালিটি হিসাব করা হয় দ্রাবকে, এছাড়া ঘনমাত্রা প্রকাশের যত একক আছে সব কিন্তু হিসাব করা হয় দ্রবণের ক্ষেত্রে। তার মানে 10⁶ গ্রাম দ্রবণে 1 গ্রাম দ্রবীভূত থাকলে তাকেই পিপিএম বলা হয় কিন্তু ভাইয়া। অর্থাৎ 1 মিলিয়ন মানে কি 10⁶ এত গ্রাম দ্রবণে যদি 1 গ্রাম দ্রবীভূত থাকে, তাহলে ওই দ্রবণের ঘনমাত্রা যেটা হয় সেটাকে আমরা পিপিএম এ প্রকাশ করি। বুঝতেই পারছো? তুমি কি বুঝতে পারছো এগুলো জনি? শুনলে কিন্তু বুঝতে পারবা, তুমি ধরে নিয়েছো যে তুমি বুঝতে পারবা না, তাই মনে করছো যে বুঝতে পারবা না। তো প্রথম থেকে যদি মনে করতে আমি বুঝতে পারবো তাহলে কিন্তু বুঝতে পারতা। তো 10⁶ গ্রাম দ্রবণে 1 গ্রাম দ্রব, চিন্তা করো 1 মিলিয়ন গ্রাম দ্রবণের মধ্যে 1 গ্রাম দ্রব যোগ করলে তাহলে কত লঘু হবে দ্রবণটা, কত পাতলা হবে। তুমি মনে করো যে 10⁶ মানে 1 মিলিয়ন চিনির একটা দ্রবণ, যার মধ্যে চিনি আছে 1 গ্রাম। তুমি বলো তো ওই চিনি না লবণ যোগ করছে, বুঝতে পারবা? মানে এত অল্প পরিমাণ। আসলে এই পিপিএম গুলো কিন্তু মেনলি প্রকাশ করা হয় লঘু দ্রবণের ক্ষেত্রে। কি ঠিক আছে? মানে মেনলি কিন্তু এই পিপিএমটা আমরা প্রকাশ করি লঘু দ্রবণের ক্ষেত্রে। কারণ বুঝতে পারছো 10⁶ গ্রাম দ্রবণে 1 গ্রাম দ্রবীভূত আছে, তাহলে আমরা পিপিএম সমান লিখতে পারি 1 গ্রাম দ্রব থাকবে কার মধ্যে? 10⁶ গ্রাম দ্রবণের মধ্যে, তাই তো? তার মানে 10⁶ গ্রাম দ্রবণের মধ্যে 1 গ্রাম দ্রব। তো একটা কাজ করতে চাই আমরা, মানগুলো কত ছোট মান না, এটা একটু মান যদি বড় করতে চাই, উপরে গ্রামকে যদি আমি মিলিগ্রাম করি, তাহলে গ্রামকে মিলিগ্রাম করলে এখানে 1000 হবে, তাই না? এটা তো জানো 1 গ্রাম সমান 1000 মিলিগ্রাম। আর নিচের গ্রামকে যদি আমি কেজি করতে চাই তাহলে 10⁻³ এত কেজি হয়ে যাবে। কিন্তু এই যে গ্রামকে কেজি করা, আচ্ছা এক লাইনে অনেকের প্রবলেম হতেই পারে, আসলে আজকাল পোলাপন তো ডিজিটাল, তাহলে 1 × 1000 এই যে মিলিগ্রাম, আর 10⁶ × 10⁻³ এই যে কেজি। অর্থাৎ আমরা জানি 1 গ্রাম সমান 10⁻³ কেজি, মানে গ্রামকে কেজি বানালাম। এবার নিশ্চয়ই বুঝতে পারছো, তাহলে এটা আসবে না 1 মিলিগ্রাম পার কেজি। ঠিক আছে, এটাও কিন্তু 1 কেজি দ্রবণের মধ্যে 1 মিলিগ্রাম দ্রবীভূত থাকলে তাকে পিপিএম বলা হয়, এটাও কিন্তু আমরা বলতে পারি। ওকে, আবার সাধারণত যেহেতু পিপিএমটা
খুবই লঘু দ্রবণের ক্ষেত্রে প্রযোজ্য। এক্ষেত্রে দ্রবের পরিমাণ নাই বলেই চলে। 1 কেজি দ্রবণের মধ্যে 1 মিলিগ্রাম দ্রব, তার মানে কত সামান্য পরিমাণ দ্রব তোমরা চিন্তা করো। তাই এক্ষেত্রে পানির যে ঘনত্ব, পানির ঘনত্ব কত ভাই? 1 গ্রাম পার ml, অর্থাৎ 1 ml এ ভর 1 গ্রাম, তাহলে 1 লিটারে ভর কত হবে? 1 কেজি, অর্থাৎ আমরা ppm কে 1 মিলিগ্রাম পার লিটারও বলতে পারি। কেন মিলিগ্রাম পার লিটার বললাম? কারণ এটা লঘু দ্রবণের ক্ষেত্রে প্রযোজ্য, আর লঘু দ্রবণের দ্রবের পরিমাণ খুবই সামান্য থাকে, তাই দ্রাবকের যে ঘনত্ব সেটাকে আমরা দ্রবণের ঘনত্ব ধরে নিই। আর দ্রাবক মানে পানি, আর পানির ঘনত্ব কত? 1 গ্রাম পার ml, মানে 1 ml ভর 1 গ্রাম, তার মানে আমরা বলতেই পারি 1 কেজি পার লিটার, মানে 1 লিটার ভর 1 কেজি, অতএব 1 মিলিগ্রাম পার কেজি বা মিলিগ্রাম পার লিটার। এটাও কিন্তু ppm, কি ঠিক আছে? এটাকেও কিন্তু ppm বলতে পারি। আবার কি কাকে ppm বলতে পারি খেয়াল করো, আমরা মিলিগ্রামকে মাইক্রোগ্রাম বানালাম, মাইক্রোগ্রাম বানালাম, আর কেজিকে আবার গ্রাম বানালাম, তাহলে 1000 দিয়ে, এটাও কিন্তু, অর্থাৎ 1 মাইক্রোগ্রাম পার গ্রাম, এটাও কিন্তু হবে ppm। এবং মজার ব্যাপার হলো একবার এমসিকিউ দিয়েছে, জানো নিচের কোনটি ppm, অপশন এটাও দিয়ে রাখছে, এটাও দিয়ে রাখছে, আসলে উত্তর কিন্তু দুটাই, এটা অ্যাডমিশন টেস্টে দিয়েছে, কিছু বলার নাই। এখন যেহেতু এটা বেশি প্রচলিত, তাই এটাই আমাদেরকে ইউজ করতে হবে। তো যাক, প্রথম থেকে একটু বলে নিই আমরা, বুঝতে না পারলে বলবা। মিলিগ্রাম মানে ppm মানে হচ্ছে 10⁶ গ্রাম দ্রবণের মধ্যে যদি 1 গ্রাম দ্রব, যেটা বলছিলাম 10⁶ গ্রাম দ্রবণের মধ্যে যদি 1 গ্রাম দ্রব দ্রবীভূত থাকে, তাহলে সেই দ্রবণকে আমরা ppm বলে থাকি। তো আমি গ্রামকে মিলিগ্রাম বানালাম, 1000 দিয়ে গুণ করলাম, আর গ্রামকে কেজি করতে 1000 দিয়ে ভাগ করলাম। কেন করলাম এই কাজটা? জাস্ট মানটা আমরা এককে নিয়ে আসলাম, তাই 1 এ নিয়ে আসলাম, তাহলে 1 মিলিগ্রাম পার কেজি। যেহেতু ppmটা আমরা বুঝতেই পারলাম অতীব লঘু দ্রবণের ক্ষেত্রে প্রযোজ্য, আর লঘু দ্রবণটা হচ্ছে দ্রাবকের তুলনায় যার দ্রবের পরিমাণ খুবই নগণ্য, তাহলে দ্রবের পরিমাণ যেহেতু খুবই নগণ্য, মানে নাই বললেই চলে, তাই দ্রাবকের ঘনত্বই হচ্ছে দ্রবণের ঘনত্ব। এবং দ্রাবক মানে হচ্ছে পানি, আর পানির ঘনত্ব হচ্ছে 1 গ্রাম পার ml বা 1 কেজি পার লিটার, অর্থাৎ 1 লিটার ভর হচ্ছে 1 কেজি, তাহলে কেজির মতো লিটার আমি লিখতেই পারি, তাহলে এটাও ppm, এটাও ppm। অথবা আমি গ্রামকে 1000 দিয়ে গুণ করে কি করতে পারি? মাইক্রোগ্রাম, আর কেজিকে 1000 দিয়ে গুণ করে কি করতে পারি? আমরা গ্রাম করতে পারি, তাহলে 1 মাইক্রোগ্রাম পার কেজি, এটাও ppm। অর্থাৎ যে এককেই অঙ্ক তোমার দেওয়া থাক না কেন, তুমি ওটাকে হয় মিলিগ্রাম পার কেজি বানাবা অথবা মিলিগ্রাম পার লিটার বানাবা, তাহলে ppm হয়ে যাবে। যেমন আমরা একটা উদাহরণ দিই, তারপর আমি তোমাদের কমেন্ট দেখব যে কারো কোনো প্রবলেম আছে কিনা। পরীক্ষায় বলা হলো 0.1 মোল HCl এর ঘনমাত্রা, 0.1 মোল HCl এর ঘনমাত্রা ppm এ কত হবে? এটা গ নাম্বার, মানে এমসিকিউ এর ক্ষেত্রেও দেয়, আবার গ নাম্বার প্রশ্নের ক্ষেত্রে দেয়। জানো গ নাম্বার অনেক উদ্দীপক ব্যবহার করে, তো দিয়ে বলে গ নাম্বারে যে উদ্দীপকে উল্লেখিত দ্রবণটির ঘনমাত্রা ppm এ প্রকাশ করো। কত সহজ দেখো তোমরা ভাই ppm এ প্রকাশ করাটা। তাহলে ppm এ প্রকাশ করবো কিভাবে দেখো, তাহলে এত মোল পার লিটার মানে কি 0.1, বড় হাতের এম মানে তোমরা নিশ্চয়ই জানো মোল পার লিটার। তো নিচে তো লিটার আছেই, লিটারকে আমার চেঞ্জ করতে হচ্ছে না। এখন মোলকে তোমরা নিশ্চয়ই জানো m সমান W/m, অর্থাৎ মোলকে যদি আমরা আণবিক ভর দিয়ে গুণ করি তাহলে ভর পেয়ে যাব, অর্থাৎ 0.1 ইন্টু 36.5, এটা তাহলে কি হলো? গ্রাম পার লিটার। তাহলে কত হচ্ছে ভাই এখানে? 3.65 গ্রাম পার লিটার। ওই যে আণবিক ভর দিয়ে গুণ করে আমরা গ্রাম বানালাম, জাস্ট এটা গ্রাম গুণ করলাম, আর কিছু না। এবার গ্রামকে 1000 দিয়ে গুণ করতে মিলিগ্রাম করতে, তাহলে কত হবে? 3650 মিলিগ্রাম পার লিটার। আর মিলিগ্রাম পার লিটার মানে তো ppm, 3650 ppm, এটাই ppm। জাস্ট আমার টার্গেটটা কি ভাই দেখছো? আমার টার্গেটটা কি করছি? জাস্ট এত মোল পার লিটার ছিল, নিচে তো লিটার ঠিকই আছে, শুধু মোলটাকে গ্রাম, গ্রামকে 1000 দিয়ে গুণ করে মিলিগ্রামে কনভার্ট করছি। আমার টার্গেট হচ্ছে মিলিগ্রাম পার লিটার বানানো, তাহলেই হয়ে যাবে। আমাকে এখন একটু তোমরা বলো যে ppm জিনিসটা কি তোমরা বুঝতে পেরেছো কিনা ভাইয়া? জাস্ট একটু বলো ppm জিনিসটা কি, তোমরা এটা বুঝতে পেরেছো কিনা আমাকে একটু কমেন্টে জানাও। আচ্ছা, আশা লিখেছো অল ক্লিয়ার ভাইয়া। বিশেষ করে 2022-এর পরীক্ষার্থী যারা, না তৌফিক, অমর, নাফিস খুবই রেগুলার স্টুডেন্ট, অনলাইনে ক্লিয়ার, থ্যাংক ইউ। কামরুজ্জামান কাউসার ক্লিয়ার।
আচ্ছা, MM1 অ্যাডমিশন টেস্টের জন্য যেগুলো করাচ্ছি ভাই, এগুলো প্রত্যেকটা তুমি একাডেমিকের জন্য যা পড়বা অ্যাডমিশন টেস্টে কিন্তু এর বাইরে কোনো কিছু আসলে না। ওই কোশ্চেনগুলোতে এগুলি কেউ ভুল করে কেউ ঠিক করে। আর এর এক্সট্রা তোমাদের সিলেবাসের বাইরে একটা জিনিস খুব ভালো করে করতে হবে, বেয়ার ল্যাম্বার্টের সমীকরণ, ওইটা আমি তোমাদের এই গ্রুপে করাবো, অসুবিধা নাই। বিশেষ করে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনদের জন্য এটা লাগে। এই যে ভাই অঙ্কগুলো দেখো একটু, এই যে দেখো, এই যে দেখো ভাই, এই যে এখানে পিপিএম এ বিভিন্ন এককে দেওয়া আছে, পিপিএম এ কনভার্ট করা আছে। আজকে তোমাদের যে কাজটুকু থাকবে সেইটা হচ্ছে, এই অঙ্কগুলো তো তোমরা 23 পর্যন্ত অঙ্কগুলো তো ইয়েতেই করে এসছো, 23 পর্যন্ত অঙ্কগুলো তো তোমরা পরিবেশ রসায়ন করে, তারপর প্রবলেম থাকলে আমাকে বলবা। 24 থেকে এগুলো লাগবে না, তোমাদের শর্ট সিলেবাসে নাই। 24 থেকে এই যে 49 পর্যন্ত নাই। এরপর তোমাদের মেন হোমওয়ার্কটা হচ্ছে আমার এই যে ভাই, তোমরা অঙ্কগুলো করবা, যার যেটা প্রবলেম হয় আমাকে বলবা। এই যে 50 থেকে শুরু করে একদম এই যে 84 পর্যন্ত, 50 থেকে 84 পর্যন্ত যার যে অঙ্কে প্রবলেম সেটাই তোমরা আমাকে বলবা। বা কারো কোনো অঙ্ক করতে গিয়ে, যেমন দেখো আমি দেখলে বুঝতে পারবা ভাই, এই যে দেখো এখানে বলেছে এত ml এত গ্রাম, এই যে গ্রামকে জাস্ট তুমি একটু দেখো, আমি ম্যাক্সিমাম করে দিয়েছি। তোমাদের কাজ হচ্ছে এই যে 84 নম্বর অঙ্ক পর্যন্ত কারো যদি কোনো প্রবলেম থাকে, আচ্ছা রবিউল আল 76 নম্বরটা এখনই করে দিতে বলছো না? আচ্ছা, পানির ক্ষেত্রে কেজিটা লিটার হলো, অর্থাৎ ভাই পানির ঘনত্ব তোমরা জানো না 1 গ্রাম পার ml। তাহলে আমি যদি গ্রামকে কি করি, 1000 দিয়ে যদি ভাগ করি তাহলে কি হবে, কেজি হয়ে যাবে। আর ml কে 1000 দিয়ে ভাগ করলে লিটার হবে। তাহলে গ্রাম পার ml মানে তো কেজি পার লিটার, তার মানে 1 লিটার ভর 1 কেজি। তাহলে 1 লিটার ভর যদি 1 কেজি, তাহলে 10 লিটার ভর কত হবে, 10 কেজি। তাই আমরা ওই লিটারের জায়গায় কি করলাম, কেজি করলাম, বা কেজি জায়গায় লিটার করলাম। থিওরি তেমন কিছু নাই ভাই, আমরা যে অঙ্কগুলো করলাম এই সূত্রগুলো থিওরি। এখন বুঝতে পারছো? ইমদাদুল্লাহ, আচ্ছা ভাই এখন কি আমাদের এই যে আমাদের অফলাইন শুরু হলো, আবার অফলাইনে শুরু করে দিব আমরা। ওকে, তাহলে তোমরা রুমে গিয়ে একটু করো এগুলো। ফুল সিলেবাসটা করা যায়, আগে একটু শর্টটা শেষ করি আমরা, তারপর দেখি পরীক্ষা কখন হয় আসো, তারপর আমরা ফুল সিলেবাসটা করবো ভাই। অঙ্কগুলো দেখো, আমার মনে হয় বুঝতে পারবা। তাহলে তোমাদের এই 84 নাম্বার পর্যন্ত হোমওয়ার্ক, যে অঙ্ক পারবা না, কারো মাথায় কোনো প্রশ্ন থাকলে তোমরা গ্রুপে পোস্ট করবা, আমি সেটা অ্যাপ্রুভ করবো এবং আগামী ক্লাস আমরা এখান থেকে আবার সলভ করবো। থ্যাংক ইউ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।